জাপানে অবস্থানরত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। বলা যায় সমালোচনারও জন্ম দিয়েছেন। না, তিনি জাপানে গিয়ে এমন কিছু করে ফেলেননি যে যার কারণে পুরো দেশ উচ্ছ্বসিত হয়ে উঠবে, তার সাফল্যের প্রশংসায় একেবারে ডুবডুবি বাজাতে থাকবে। কিন্তু তিনি দেশের ভেতরে থাকা অবস্থায় যেসব রাজনীতি নিয়ে যে খুব একটা কথাবার্তা বলেন না, রাজনীতিকদের সঙ্গে তেমন একটা কথাবার্তা বলতে চান না, চেষ্টা করেও বিএনপির মতো বড় রাজনৈতিক দলও তার সাক্ষাৎ পান না, সেই ডক্টর ইউনূস জাপানে বসে বেশ কতগুলো রাজনৈতিক মন্তব্য করেছেন। বলাই বাহুল্য, আপত্তিকর মন্তব্য করেছেন। এবং সেই আপত্তিকর মন্তব্য নিয়েই আসলে রাজনৈতিক অঙ্গনের তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু আমি সেই জায়গাটায় আলোচনায় যাবার আগে ভিন্ন আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে, অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের আগ্রহ প্রকাশ করেছেন এমন একটি বার্তা ছড়িয়ে দিয়ে, কিংবা বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আকাঙ্ক্ষার কথাটি ছড়িয়ে দিয়ে রাজনৈতিক অঙ্গনে যে একটি তোলপাড় তৈরি করা হয়েছিল, সেই বিষয়টি নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন জাপানেও ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কেই এশিয়াতে তিনি যে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে এই প্রসঙ্গটি স্থান পেয়েছে এবং রিপোর্টার এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। সেই প্রশ্নতে যাওয়ার আগে দর্শক বলে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে জাপান সফরে গিয়েছেন, সেটিও কিন্তু গিয়েছেন এই যে জাপানের অন্যতম শীর্ষস্থানীয় বা প্রভাবশালী ফাইন্যান্সিয়াল নিউজ পেপার নিক্কেই এশিয়ার যে প্যারেন্ট অর্গানাইজেশন নিক্কেই ইনকর্পোরেশন, তারা ফিউচার এশিয়া নামে যে একটি সম্মেলনের আয়োজন করেছে, সেই সম্মেলনে যোগ দিতে ডক্টর ইউনূস এখন জাপানে রয়েছেন তাদের আমন্ত্রণে। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরটি হচ্ছে একটি প্রাইভেট ইনিশিয়েটিভ, মানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি জাপান গিয়েছেন, কোনো সরকারি সফর নয়, রাষ্ট্রীয় সফর তো নয়ই। আমি শুরুতে সে পদত্যাগের জায়গাটায় আসি, কারণ এটি হচ্ছে খুবই আলোচিত এবং খুবই একটি ইন্টারেস্টিং বিষয়। নিক্কেই এশিয়া তাকে প্রশ্ন করেছেন, তারা বিষয়টি শুরু করেছেন এভাবে: যদি দলগুলো সংস্কার ও নির্বাচনের সময়সীমা প্রশ্নে একমত না হয়, তবে তিনি পদত্যাগ করতে পারেন। এমন মনোভাব তিনি আসলেই প্রকাশ করেছেন কিনা, এই প্রশ্নটি করেছিল নিক্কেই এশিয়ার সাংবাদিক। কিন্তু ডক্টর ইউনূস এই প্রশ্নের কোনো উত্তর দেননি। তিনি বলেছেন, আমি বাংলাদেশেও এই প্রশ্নের উত্তর দেইনি, যেহেতু আমি বাংলাদেশে এটি বলিনি। যদি আমি জাপানে বলি, তাহলে আমার জন্য অনেক সমস্যা তৈরি হবে। দর্শক খেয়াল করবেন, আমি বাংলাদেশেও এই প্রশ্নের উত্তর দেইনি, আর যেটি বাংলাদেশে বলিনি সেটা যদি জাপানে বলি, তাহলে আমার জন্য অনেক সমস্যা তৈরি হবে। কি ইঙ্গিত দিতে চেয়েছেন ডক্টর ইউনূস? কি বোঝাতে চেয়েছেন তিনি এই বক্তব্যের মাধ্যমে? এই প্রশ্নটুকু আপনাদের কাছে রাখলাম, আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত দিবেন। কিন্তু আমরা যদি এই তো মাত্র কয়েকদিন আগের কথা, তাই না, যে পদত্যাগ নিয়ে যে মানে একটি নাটকের অবতার, নাটকই বললাম, সবাই এটিকে ঠিক নাটক হিসাবে দেখছেন, নাটকের অবতারণা হয়েছিল, সেই দৃশ্যপটগুলো তো আমরা এত তাড়াতাড়ি ভুলে যাইনি। ডক্টর ইউনূসের যে রাজনৈতিক দল এনসিপি, তিনি যাদেরকে তার নিয়োগকর্তা বলে থাকেন, সেই এনসিপির যিনি নেতা নাহিদ ইসলাম, তিনি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এসে মিডিয়াকে জানিয়েছিলেন, এমনকি আন্তর্জাতিক মিডিয়া বিবিসিকেও সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে ডক্টর ইউনূস তাকে বলেছে তিনি পদত্যাগ করতে চান, তিনি পদত্যাগের কথা ভাবছেন, এবং কেন পদত্যাগের কথা ভাবছেন সেটিও তিনি নাহিদ ইসলাম সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। আবার আমরা তার পরবর্তীতে ঢাকার পত্রপত্রিকায় দেখেছি যে উপদেষ্টা পরিষদের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে বলে ঢাকার বিভিন্ন পত্রপত্রিকা উপদেষ্টাদের বরাত দিয়ে সেটি প্রকাশ করেছেন। এখন ডক্টর ইউনূস তিনি এই বিষয়টি নিয়ে একেবারে হা না কোনো কিছুই বলতে চাইছেন না। তিনি বলছেন যে আমি বাংলাদেশে এই প্রশ্নের উত্তর দেইনি, বাংলাদেশে কেউ তাকে প্রশ্নটি করেছে কিনা আমি জানি না, এমন কোনো খবর কোথাও দেখিনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে, বা বাংলাদেশের অনেকে এটিকে মনে করেন, যে ডক্টর ইউনূস আসলে মানে তার কয়েকদিন আগেই সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য, মানে অফিসার্স অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে ক্ষুব্ধ হয়ে কিংবা অভিমান করে, যেভাবে বলে না কেন, তিনি একটি পদত্যাগের বার্তা ছড়িয়ে দিয়ে একটি তার প্রতি সহানুভূতি আদায়ের চেষ্টা করেছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করছে, এই কথা শোনার পর সব রাজনৈতিক দল, বিভিন্ন মানে সিভিল সোসাইটি, সমাজের বিভিন্ন স্তরের মানুষ
আর না হোক নিদেন পক্ষে তার যে রাজনৈতিক দল তারা যমুনার সামনে গিয়ে অবস্থান করবে, প্ল্যাকার্ড হাতে নিয়ে ডক্টর ইউনূস যাবেন না, আপনি আমাদের সঙ্গে থাকবেন, সেরকমটি হয়তো তিনি আশা করেছিলেন। কিন্তু আসলে বাস্তবে তার কিছুই ঘটেনি। বরং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বলতে শুরু করেছেন যে ডক্টর ইউনূস অপরিহার্য না, তিনি ব্যক্তিগত কারণে যদি চলে যেতে চান তাহলে চলে যাবেন। দেশ রাষ্ট্র তার পথ খুঁজে নেবে, নতুন নেতা খুঁজে নেবে, নতুন মানুষ খুঁজে নেবে। এইরকম তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ একেবারেই তিনি যে অপ্রয়োজনীয় এরকম বক্তব্য পাবলিকলি আসবে সেটি হয়তো ডক্টর ইউনূস আশা করেননি। যাই হোক, তার পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সভা হয়েছে, আলোচনা হয়েছে, সেই সব আলোচনার খবর আমরা পত্রপত্রিকায় পড়েছি, আমরা জানি। কিন্তু একটি রহস্য থেকেই গেছে যে ডক্টর ইউনূস আসলে এই কথাটি বলেছিলেন, কারণ তিনি সরাসরি কথাও বলেননি। কিন্তু এখন তিনি বলতে চাইছেন না, আমি তো ঢাকায়ও বলিনি, কাজে এখানে বললে সমস্যা হবে। কি সমস্যা হবে? কোনো তো সমস্যার কিছু না। কিন্তু তিনি এখানে আসলে একটা ভনিতা করছেন। আমি ভণ্ডামি শব্দটা ব্যবহার করতে চাই না তার সম্পর্কে, কিন্তু আমি এটুকু বলতেই চাই যে তিনি আসলে একটা আন্তর্জাতিক মিডিয়াতে গিয়েও তিনি ভনিতা করতে চেয়েছেন। শুধু তাই নয়, তিনি আসলে নিজের ভাবমূর্তি রক্ষা করতে চেয়েছেন, যে কারণ প্রকাশ্যে যদি তিনি বলেন যে না আমি তো পদত্যাগের কথা ভাবিনি বা আমি এরকম কথা বলিনি, তাহলে তিনি তো এই নাটকটি করে ফেলেছেন। তাহলে একরকম তিনি মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হয়ে যান অনেকের কাছে। আবার তিনি যদি বলেও না ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে হ্যাঁ আমি এরকম একটি ভেবেছি, সেটিও তার যে অগ্রহণযোগ্যতা, যে তিনি পদত্যাগ করতে চাইছেন বলে মানুষ গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, তাকে আগলে রাখার চেষ্টা করেছে, সেরকম কিছু ঘটেনি। ফলে তার এই অগ্রহণযোগ্যতাটি সেটিও প্রকাশ পেয়ে যায়। ফলে তিনি এক ধরনের একটা ভাওতাবাজিমূলক একটা উত্তর দিয়ে সেখানে বলিনি, এখানেও বলবো না, এরকম একটি অবস্থান তিনি নিয়েছেন। এখন মুশকিল হয়েছে কি যে ডক্টর ইউনূস কিংবা তার পরিষদ, তার টিম আগাগোড়া দেশের মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের ভাওতাবাজির খেলা খেলতে শুরু করেছেন, মিথ্যাচার করতে শুরু করেছেন। আমরা যদি ডক্টর ইউনূসের বক্তব্যের দিকে তাকাই, খেয়াল করবেন যে তারেক রহমান যখন ঢাকার সমাবেশে বললেন যে ডিসেম্বরেই নির্বাচন হতেই হবে এবং ডিসেম্বরে নির্বাচন হবে, তার জবাব দিতে গিয়ে তিনি বললেন, সেখানেই নিক্কেই এশিয়ার কনফারেন্সে প্রশ্নোত্তর পর্বে তাকে যখন এই বিষয়গুলো নিয়ে কেউ তাকে বিএনপির প্রশ্ন বা তারেক রহমানের কোটেশন করে তাকে প্রশ্ন করেনি, বাংলাদেশের মানুষ নির্বাচন চাইছে, ডিসেম্বরে নির্বাচন চাইছে অনেকে, এরকম একটি প্রশ্ন করা হয়েছিল। তার জবাবে তিনি বলেছেন যে একটি দল নির্বাচন চায়, সব দল নয়। এটি যে একটি মিথ্যাচার, একটি মিথ্যা কথা, সেটি গত তার এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শত শত হাজার হাজার মানুষ প্রমাণ দিয়ে সেখানে দেখিয়ে দিয়েছেন যে না, ডক্টর ইউনূস আসলে মিথ্যা কথা বলছেন। কারণ ঢাকার পত্রিকায় এর আগে রিপোর্ট বেরিয়েছে যে 52 বা 50 ঊর্ধ্ব রাজনৈতিক দল তারা ডিসেম্বরে নির্বাচন চায়, এবং বিএনপির বাইরে আরও অনেক রাজনৈতিক দলগুলো আছে যারা নির্বাচন চায়। আমি আমার গতকালকের ভিডিওতে বলেছি, দেশের ইকোনমিস্টরা, ব্যবসায়ী সমাজ, বিভিন্ন সংগঠন সংস্থা সবাই এখন চাইছে দেশের অর্থনীতির স্বার্থে যত দ্রুত সম্ভব, সেটা ডিসেম্বর কেন, ডিসেম্বরের আগেও যদি সম্ভব হয় নির্বাচনটি হয়ে যাওয়া উচিত। কারণ ডক্টর ইউনূসের সরকার আসলে পারফর্ম করতে পারছে না। ডক্টর ইউনূসের সরকার দেশকে একেবারে খাদের কিনারে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। যে কোনো মুহূর্তে দেশটি কলাপস করবে, যে কোনো মুহূর্তে রাষ্ট্র বা একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে ব্যর্থ রাষ্ট্রে পরিগণিত হবে। ফলে ডক্টর ইউনূসের হাত ধরে এই যে রাষ্ট্র নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, সেটি থেকে দেশকে বাঁচানোর জন্যই আসলে নির্বাচন প্রয়োজন। কিন্তু ডক্টর ইউনূসের মাথায় যেহেতু ক্ষমতা, তার পরিষদ বর্গের মাথায় যেহেতু ক্ষমতা, দীর্ঘ সময় ক্ষমতায় বসে থাকা, সেই কারণে তিনি মনে করছেন তিনি একটি মিথ্যাচার দিয়ে বিদেশি গণমাধ্যমকে বা বিদেশি অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করেছেন যে না, তিনি আসলে নাম্বারের খেলা খেলতে চেয়েছেন, যে একটি দল মাত্র নির্বাচন চায়। কিন্তু যদি একটি দল নির্বাচন চায়, বিএনপির পজিশন আর এনসিপি সহ ডক্টর ইউনূসের যে রাজনৈতিক দল এনসিপি সহ বাকি সব রাজনৈতিক দলকে তো পাশাপাশি দাঁড় করানো যায় না, না মাঠের শক্তিতে, না ভোটের শক্তিতে, কোনো কিছুতেই। কিন্তু ডক্টর ইউনূস এই খেলাটি খেলতে চেয়েছেন যে একটি দল বলে, যে এই যে আবার এক ধরনের ভাওতাবাজি করা, সেটি করার চেষ্টা করেছেন, যেটিকে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা তার মিথ্যাচার হিসাবেই চিহ্নিত করেছেন। মুশকিল হচ্ছে যে ডক্টর ইউনূস যে কেবল মিথ্যাচার করেছেন তাই নয়, তার পরিষদের দিকে দেখেন, এই জাপান সফরে তিনি তার পুরো প্রেস টিম সঙ্গে নিয়ে গেছেন। ডক্টর ইউনূস গত 10 মাসে 9টি বা 10টি বিদেশ সফর করেছেন, সবকটি, কোনোটি রাষ্ট্রীয় সফর নয়, কোনোটি সরকারি সফর নয়।
এনজিও সম্মেলন, ব্যবসায়ী সম্মেলন, যেসব জায়গায় তাকে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি রাষ্ট্রের পয়সায়, ট্যাক্স পেয়ারের পয়সায় সেই সব সম্মেলনে বক্তৃতা করতে গেছেন এবং তার সঙ্গে তার প্রেস টিম, পুরো টিমটি গেছে। এখন এরকম একটা কাজ যদি শেখ হাসিনার সময় হতো বা আওয়ামী লীগের সময় হতো, যে তার পুরা টিম, প্রেস টিম সঙ্গে নিয়ে তিনি বিদেশ সফরে গেছেন, আমরাই তার সমালোচনা করে একদম ছিলে ফেলতাম। কিন্তু এখন আসলে আমরা তেমন কিছুই বলি না। অথচ প্রায় সবকটি সফরে তার পুরো টিমই সেখানে গেছে। এখন বিএসএস, বিটিভি, পিআইডি সরকারি সংস্থা এবং প্রেস চিফ অ্যাডভাইজারের টোটাল প্রেস টিম, আর তার বাইরে তো অন্যান্য কর্মকর্তারা আছে, তার যে গ্রামীণ ইউনুস সেন্টার সেখানকার কর্মকর্তারা তো আছেই, সব কিছু মিলে নিয়ে তিনি বিদেশ সফরে যাচ্ছেন। প্রেস সচিব তিনিও যে মিথ্যাচার করেছেন সেটিও সোশ্যাল মিডিয়াতে অনেকেই তুলে ধরেছেন, যে সেখানে একটি সেমিনারের খবর পরিবেশন করতে গিয়ে প্রেস সচিব ঢাকার পত্রিকাকে খাইয়ে দিয়েছেন যে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান, এরকম একটি খবর প্রেস সচিবের উদ্ধৃতি দিয়ে ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে। অথচ আওয়ামী লীগের শাসন আমলে গত জুন মাসে 9 জুন জাপানি একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরকালে ঠিক এই কথাগুলো তারা বলেছেন, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ঢাকার পত্রপত্রিকা ছাপা হয়েছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় সেই সময়কার পত্রিকার লিঙ্কও পেস্ট করেছেন। আবার জাপানে যাবার আগে তার প্রেস সচিব অনেক মানে কি বলবো আর কি, যে বড় বড় গল্প শুনিয়েছেন জাতিকে এবং সেগুলো পত্রপত্রিকায় ছাপা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি আমাদের অগ্রজ সাংবাদিক মোজাম্মেল হোসেন, তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে মাতারবাড়ি মহেশখালীকে সিঙ্গাপুর বানাতে চান প্রধান উপদেষ্টা, জাপান সফরকালে এ বিষয়ে তিনি বিনিয়োগ পাওয়ার চেষ্টা করবেন, এরকম একটি বক্তব্য প্রেস সচিব মিডিয়াকে দিয়েছেন। মঞ্জু ভাই জানাচ্ছেন যে মাতারবাড়ি গভীর বন্দর ও মহেশখালী চকরিয়া সহ ওই এলাকা এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত করা সহ বিশাল আকারের মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প 2020 থেকে জাইকার সহযোগিতায় শুরু হয়েছে। তার মানে একটি চলমান প্রকল্পকে প্রেস সচিব আমাদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে ডক্টর ইউনূস এবার জাপানে গিয়ে জাইকার কাছ থেকে এদের জন্য তহবিল নিয়ে আসবেন। এই যে মিথ্যাচারগুলো, এই যে ভুল তথ্যগুলো দেওয়া, কেন দেওয়া? কেন ডক্টর ইউনূসকে এই ধরনের মানে একটা ক্রেডিট হাংরি হতে হবে? কেন ভুল তথ্য দিয়ে অন্যের ক্রেডিট, হাসিনার ক্রেডিট হাইজ্যাক করে ডক্টর ইউনূসকে নিজেকে মানে তার মাহাত্ম্য দেখাতে হবে? কেন করতে হবে? কিন্তু তিনি এই বিষয়গুলো করছেন এবং এই বিষয়গুলো যে মানুষ বুঝতে পারছে না তা না, মানুষ সবাই এগুলো বুঝে যাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস, তার প্রেস টিম এইভাবেই বলে যাচ্ছে এবং আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। আমার মনে হয় যে ডক্টর ইউনূস নিজে এবং তার টিম দেশের সমস্ত মানুষকে মানে রীতিমতো বোকাই ভাবেন এবং বোকা ভাবেন বলেই তারা মনে করেন যে তারা যা কিছু বলছেন সেটাকেই এদেশের মানুষ একেবারে কি বলবো যে মানে পবিত্র বাক্য হিসাবে মেনে নিচ্ছে। কিন্তু মানুষ যে বাস্তবতা জানে, মানুষ যে বাস্তবতার খোঁজ করে, সেটি তারা বিবেচনা করতে চান না। শেষ করবার আগে আবার আমি সেই নির্বাচনের প্রশ্নে আসি। পদত্যাগের প্রশ্নে তো তিনি আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করেছেন, একটা ভনিতা সূচক একটি জবাব দিয়েছেন। কিন্তু নির্বাচনের প্রশ্নে তিনি যে কথাটি বলেছেন, ডাহা মিথ্যাচার করেছেন, সেটি আসলে তার ক্ষমতার প্রতি যে লোভ, ক্ষমতার প্রতি যে আকাঙ্ক্ষা, ক্ষমতায় টিকে ধরে রাখার যে ইচ্ছা, সেটি আসলে প্রকাশ পেয়ে গেছে। এখন বিএনপি কী করবে, দেশের মানুষ কী করবে, মানে এই শাসন, যেই শাসন দেশে একেবারে মব অ্যাট্রোসিটি, মানে অপশাসন, আমি যদি বলি যে একটা অপশাসনে দেশ ধ্বংস হয়ে যাওয়ার একটা দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে, সেই অপশাসন দেশের মানুষ নীরবে মেনে নেবে নাকি নির্বাচনের জন্য সোচ্চার হবে, সেটি বাংলাদেশের মানুষেরই সিদ্ধান্ত নেবার ব্যাপার। কিন্তু আমি মনে করি যে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে তত দেশের জন্য মঙ্গল, দেশের অর্থনীতির জন্য মঙ্গল। দেশের অর্থনীতির জন্যই নির্বাচন দ্রুত হওয়াটা অপরিহার্য হয়ে পড়েছে। যে পর্যন্তই, ভালো থাকবেন আপনারা।